শেকড়ের টানে উৎসবে মাতোয়ারা বাঙালি। নতুন বছরে অন্ধকার হটিয়ে নবজাগরণের প্রত্যাশা। বৈশাখী শোভাযাত্রায় ঢল, রমনায় সুরের মূর্ছনা। বৈশাখীতে জলকেলিতে মেতেছে পাহাড়। কৃষক কার্ডে চাষির বৈশাখ রাঙালেন প্রধানমন্ত্রী। মিলবে সার, বীজ, ঋণসহ 10 সুবিধা। টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধন। দেশবাসীর আস্থার মর্যাদা রক্ষার অঙ্গীকার। অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ শেষ, বন্ধ হলো দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। উৎপাদনে হোঁচটের প্রভাবে ভোগান্তি আরও বাড়ার শঙ্কা। হাম ও উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু, শনাক্ত 1000-এর বেশি। হাসপাতালে শয্যা না পেয়ে অসুস্থ সন্তান নিয়ে দিশেহারা অনেক অভিভাবক। জ্বর হলেই সচেতন হওয়ার পরামর্শ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। 1433 বঙ্গাব্দ বরণে চারুকলার শোভাযাত্রায় ঢল নামে হাজারো মানুষের। ধর্ম বর্ণ নির্বিশেষে শেকড়ের টানে উৎসবে সামিল সব বয়সীরা। অন্ধকার হটিয়ে নবজাগরণের সঙ্গে বিশ্ব শান্তির প্রত্যাশা ফুটে ওঠে প্রধান প্রধান মোটিফে। শাহিনুর রহমান শাহিনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন রৌনক নিয়ন্তা। ঢাক ও বাদ্যযন্ত্রের ধ্বনিতেই মুখরিত চারপাশ। অপেক্ষার অবসানে হৃদয়ে বৈশাখী দোলা। চারুকলার শোভাযাত্রায় হাজার বছরের সংস্কৃতির অনুষঙ্গ নিয়ে উৎসবে মাতোয়ারা বাঙালি। এবারে বৈশাখটা একদম উন্মুক্ত এবং খুবই এনজয় করতেছি। এখানে প্রতিবারই আসা চলে, আমার খুবই আনন্দ করছি আজকে। সুন্দর একটা উৎসব। নতুন বছরের প্রত্যাশা সবকিছু অনেক ভালো যাক, সবার দেশের মঙ্গল হোক। পোশাকে উৎসবের রং আর মনে অফুরন্ত আনন্দ। ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সবাই এক কাতারে। শোভাযাত্রার এই আনন্দের সঙ্গে জড়িয়ে আছে শেকড়ের টান। এটার ফিলিংসটা বলার মতন, অনেক ভালো লাগে। I like Bangladesh people that very friendly, very sympathetic. যত হিংসা বিদ্বেষ সবকিছু কাটিয়ে আবার আমরা নতুন করে যেন সবকিছু ঠিকঠাক ভাবে চলতে পারি। অনেক ভালো লাগছে, আশা করি এই বছর এভাবে উদযাপন করতে পারবো। সবকিছু পেরিয়ে আমরা যে ফাইনালি একসাথে হতে পেরেছি, এটাই অনেক। প্রত্যাশা হচ্ছে নতুন বছরটাও যাতে ভালো যায়। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিবাদে চারুকলার শোভাযাত্রায় অংশ নেন সর্বস্তরের মানুষ। এবারের শোভাযাত্রায় রাখা হয় 5টি প্রধান মোটিভ। এর মধ্যে মোড়ক হলো আলোর আগমনে অন্ধকার দূর হওয়ার ইঙ্গিতবাহী। বাউলদের ওপর হামলার প্রেক্ষাপটে সঙ্গীতের মর্যাদা স্মরণ করিয়ে দেয় দোতারা। কাঠের হাতি লোকজ ঐতিহ্য, শক্তি আর আভিজাত্যের প্রতীক। আর ঘোড়া গ্রাম বাংলার সরল জীবন ও শৈশবের স্মৃতির স্মারক। আর পায়রা হলো সম্প্রীতি ও বৈশ্বিক শান্তির বার্তাবাহী। নিরাপত্তার চাদরে ঢাকাই আনন্দই বলে দেয় পয়লা বৈশাখ মানেই আমাদের প্রাণের মেলবন্ধন। নতুন বছরের এই রঙিন আমেজ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পয়লা বৈশাখ হয়ে উঠুক সম্প্রীতির উৎসব। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। পূর্ব দিগন্তে সূর্যের রঙিন আভা ফুটে উঠতেই সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ে রমনার বটমূলে। বর্ষবরণে ছায়ানটে সুরেলা ও ভাব গম্ভীর আয়োজনে যোগ দেন নানা বয়সী মানুষ। দুঃখ গ্লানি পেছনে ফেলে নব আশায় বৈশাখের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে প্রাণে প্রাণে। নির্ভয় ও শঙ্কাহীন জীবনযাপনের প্রত্যাশার কথা উঠে আসে ছায়ানট সভাপতির কণ্ঠে। এস.এম. সালাউদ্দিন ও মিজানুর রহমান মিন্টুর ছবিতে আরও জানাচ্ছেন উম্মেহানি। বৈশাখের প্রথম প্রভাতে রমনার বটমূলে সুরের মূর্ছনা, ভৈরব রাগে বিমোহিত প্রকৃতি। 1433 বঙ্গাব্দ বরণের উচ্ছ্বাস হৃদয়ে হৃদয়ে। রবীন্দ্র ও নজরুলের গানে গানে শুরু হয় ছায়ানটের সঙ্গীত আয়োজন। বাঙালির নিজস্ব সুর আর বাণী হৃদয়কে যেমন গভীরভাবে ছুঁয়ে যায়, তেমনি ভাসিয়ে নেয় আবেগের স্রোতে। এবার রমনার বটমূলে পরিবেশিত হয় মোট 22টি গান। প্রায় 200 শিল্পীর সম্মিলিত পরিবেশনায় সুরেলা ও ভাবগভীর এই আয়োজন পায় ভিন্ন মাত্রা। কবিতার
ছন্দে গানের কথায় উঠে আসে বাঙালির জীবন, সংস্কৃতি আর ঐতিহ্যের নানা অনুষঙ্গ, যা উৎসবকে করে তোলে আরো তাৎপর্যপূর্ণ। এই উৎসবের শক্তি বাঙালিকে আলোকিত করে এবং অনুপ্রাণিত করে শেকড়ের টানে ফেরত যেতে। তাই এই নতুন বছরে সবার প্রত্যাশা সকল অন্ধকারকে পেছনে ফেলে আলোকিত হবে বাংলাদেশ। দুঃখ গ্লানি ঘুচিয়ে নব আশায় বর্ষবরণের আয়োজনে রমনার বটমূলে জনসাধারণের সরব উপস্থিতি। জীবন এবং জীবিকার সন্ধানে তাদের কাছে পহেলা বৈশাখ কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, শেকড়ে ফেরার আবেগঘন এক উপলক্ষ। গত বছর আমরা এসেছিলাম, এবারও আসলাম। সারা পৃথিবীকে শান্তির বার্তা দিতে চাই যে যুদ্ধ নয়, শান্তি চাই। বিভেদ না করে বৈষম্য মুক্ত একটা দেশ হওয়া উচিত। নববর্ষ শুধু আমাদের জন্য একটা উদযাপন নয়, এটা একটা অনুভূতি। আর আজকের দিনে প্রার্থনা থাকবে আমাদের দেশের শান্তি, আবার বৈশ্বিক শান্তি। বাউলদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে শঙ্কামুক্ত জীবনযাপনের প্রত্যাশার কথা জানান ছায়ানট সভাপতি। আমরা যেন নির্ভয়ে গান গাইতে পারি, সংস্কৃতি সকল প্রকাশ যেন নির্বিঘ্ন। বৈশাখ বরণে ছায়ানটের আয়োজন শেষ হয় সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পাশাপাশি বাঁধ ভাঙা উচ্ছ্বাসে সারা দেশেই চলছে বর্ষবরণের আয়োজন। বর্ণিল উৎসবে সামিল সব বয়সী মানুষ। বৈশাখ বরণের আয়োজনে গুরুত্ব পেয়েছে চিরায়ত বাংলার নানা অনুষঙ্গ। বিভিন্ন জায়গায় বসেছে বৈশাখী মেলা। বৈশাখ বরণের আয়োজনে উৎসবমুখর সারা দেশ। পূর্ব আকাশে সূর্য উঁকি দেওয়ার পর চিরায়ত বাংলা গানে বৈশাখকে স্বাগত জানানো হয় চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলায়। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা। বর্ষবরণের আয়োজন দেখা যায় ঢাক ঢোল বাদ্যের সুরের সঙ্গে লাঠি খেলাও। চোখে পড়ে পাখি, মোরগ, মাছ সহ বাঙালি চিরায়ত অনুষঙ্গের প্রতিকৃতি। বিভিন্ন শহরে বের হয় বৈশাখের শোভাযাত্রা। কাগজ ও বাঁশের তৈরি রং বেরঙের পেঁচা, ফুল, পাখির প্রতীক হাতে শোভাযাত্রায় অংশ নেন নানা বয়সী মানুষ। সাপুরে হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্যের সাথে জড়িত, তাই আমি এই ঐতিহ্যকে ধারণ করে নিজে সাপুরে সেজেছি। সবাই নাচ করেছি, র্যালির মধ্যে খুবই আনন্দ করেছি। যতদিন বাঁচবো বাংলার কৃষ্টি কালচারকে ভালোবেসে বাঙালি হয়ে বেঁচে থাকতে চাই। আমাদের নেক্সট জেনারেশনকে আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচয় করানোর জন্য আমরা এই দিনটি বেশ জাঁকজমকভাবে আর কি পালন করি। বিভিন্ন জেলায় পহেলা বৈশাখ উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা। মাটির তৈরি ঘোড়া, হাতি, তৈজসপত্র, প্রসাধনী ও মুখরোচক নানা খাবারের পসরা সাজিয়েছেন দোকানিরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বৈশাখ উৎসবের খবর জানাতে এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী তানজিম আহমেদ ও বরিশালে আছেন অপূর্ব অপু। সরাসরি প্রথমেই যাচ্ছি তানজিমের কাছে। তানজিম, উৎসবের নগরীতে পরিণত হয়েছে খুলনা। এই মুহূর্তে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলার মাঠ রয়েছে সেখানে বৈশাখ উপলক্ষে যে মেলার আয়োজন করা হয়েছে সেই মেলাতে উপচে পড়া জনতার ভিড়, অর্থাৎ নানা শ্রেণী পেশা ধর্মবর্ণের মানুষের যে মিলনবন্ধন, সেটিতে পরিণত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় এই খেলার মাঠ। এবং বৈশাখের যে উৎসব, আবহমান বাংলা সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরা হয়েছে বিভিন্নভাবে। আমরা দেখছি নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন যে উপকরণ রয়েছে আনন্দের জন্য, সেই সব বিষয়গুলোতে কিন্তু আসলে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ তারা আসলে উঠছেন। তারা এই দিনটিকে নানানভাবে উদযাপন করছেন। একই সাথে হরেক রকম নানা রং বেরঙের পোশাক, শাড়ি, পাঞ্জাবি থেকে শুরু করে বিভিন্ন রকম পোশাকে বাহারি সাজে শিশু থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত সব শ্রেণী পেশা, সব বয়সের মানুষের এখানে কিন্তু আসলে মিলিত হয়েছেন। এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন বিভাগ রয়েছে এই বিভাগগুলোর আয়োজনে এবং প্রত্যেকটি স্টল রাখা হয়েছে, সব স্টলে কিন্তু আবহমান বাংলার যে
ঐতিহ্য, যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি খুলনা নগরীতে বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন আয়োজন রাখা হয় এই দিনটিকে উদযাপনের জন্য। এবং সাধারণ মানুষ বলছেন যে তারা মন খুলে দিনটিকে উদযাপন করছেন। তারা বৈশাখ যে বাঙালি চিরন্তন বাঙালি রীতি এবং যে সংস্কৃতির সাথে অবিচ্ছেদ্য অংশ, সেই অবিচ্ছেদ্য অংশ কিন্তু তারা আসলে ধারণ করছেন। এই দিনটিকে সামনে রেখে অনাগত দিন যেন সুন্দর কাটবে, শান্তিপূর্ণভাবে কাটবে, সেই প্রত্যাশার কথা জানিয়েছেন সকলে। তারা বলছেন এই যে বিগত দিন, সেই দিনগুলো সকল গ্লানি মুছে অনাগত দিনগুলো আসলে সুন্দরভাবে কাটবে, সেই প্রত্যাশার পাশাপাশি এই যে বৈশাখী উৎসব, সেই উৎসব কিন্তু আরও দীর্ঘ সময় ধরে চলবে এবং এর মাধ্যমে কিন্তু আসলে একটি মিলন মেলায় পরিণত হয়েছে বলতে হবে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। আমরা একটু যেতে চাই বরিশালে, সেখানে রয়েছেন সহকর্মী অপূর্ব অপু, তিনি জানাবেন সেখানের পরিস্থিতি। ঠিক খুলনার মতোই বরিশালবাসীও নানা আয়োজনের মধ্য দিয়েই বাংলার নতুন বছরকে তারা বরণ করে নিয়েছে। আজকে সকাল থেকে যে আয়োজন শুরু হয়েছে সেটি এখনও চলছে। শহরের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, মানুষের জন্য মিলন মেলা বসেছে। আমি এই মুহূর্তে আছি বরিশাল শহরের প্রাণকেন্দ্র শহরের কালীবাড়ি রোড বিএম স্কুল মাঠে রয়েছি। এই মাঠে প্রতি বছরের মতো এবছরও উদীচী এবং বরিশাল নাটকের যৌথ আয়োজনে বৈশাখী মেলা শুরু হয়েছে, বৈশাখী মেলা চলছে। আমরা প্রতি বছর যে জিনিসটি দেখি সেটি এবছরও রয়েছে। এই মাঠে এখন যেন তিল ধারণের ঠাঁই নেই, মানুষের মেলা বসেছে। নানা বয়সের মানুষ, শিশু থেকে বৃদ্ধা, নানা বয়সের মানুষ তারা নানান সাজে সজ্জিত হয়ে এখানে আসছে, আনন্দ ভাগাভাগি করছে, নতুন দিনের স্বপ্ন দেখছে, নতুন বছরকে বরণ করে নিয়েছে নানান আয়োজনের মধ্য দিয়ে। আমরা যেটি দেখেছি সকালে এখানে প্রভাতী অনুষ্ঠান হয়েছে উদীচীর উদ্যোগে। প্রভাতী অনুষ্ঠানে নাচ গান নাটকে আবাহন করা হয়েছে নতুন বছরকে। তারপর রাখি বন্ধন, ঢাক বাজানো হয়। তারপর চারুকলার উদ্যোগে বিএম স্কুল মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। সেটি শহরের কালীবাড়ি রোড, সদর রোড, কাঠপট্টি হয়ে বিভিন্ন সড়ক এসে আবার সিটি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন মুখোশ শোভা পায় মানুষের হাতে হাতে, দোয়েল, পাখি, হাতি, ঘোড়া, পালকি সহ নানান সব মুখোশ হাতি নিয়ে ঢাকের তালে তালে তারা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে আবারও সিটি কলেজ মাঠে এসে শেষ করে। এবং এর বাইরেও খেলাঘরের উদ্যোগে, খেলাঘর জেলা কমিটির উদ্যোগে শহরের অশ্বিনী কুমার হলের সামনে সেখানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শিশু কিশোররা এবং সার্কিট হাউসে সেখানে জাসাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু আজকে নানান ধরনের আয়োজন ছিল। সব কিছু মিলে বরিশালবাসী বর্ণাঢ্যভাবেই নতুন বছরকে তারা বরণ করে নিয়েছে এবং বিভিন্ন জায়গায় বৈশাখী মেলা হচ্ছে। বিএম স্কুল মাঠে আজকে যে মেলা শুরু হচ্ছে সেটি আরও 2 দিন চলবে। আমার কাছে আপাতত বৈশাখী মেলার এই বিকেলে সবশেষ এতটুকুই খবর ছিল। বৈশাখী উৎসবের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম খুলনা এবং বরিশাল থেকে। বর্ষবরণ উৎসব বৈশাখীতে মেতেছে পাহাড়। জলকেলিতে মাতোয়ারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ তরুণীরা একে অপরের দিকে পানি নিক্ষেপের মধ্য দিয়ে জীবনসঙ্গী বেছে নেন অনেকে। বর্ষবরণ উৎসব বৈশাখী ঘিরে রঙিন পাহাড়। 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবনে আনন্দ উচ্ছ্বাস। উৎসবের তৃতীয় দিন শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব। জলকেলিতে মেতে ওঠেন তরুণ তরুণীরা, একে অপরের দিকে পানি নিক্ষেপ করে জীবনসঙ্গী বেছে নেন অনেকে। বৈশাখী ঘিরে পাহাড়ের পর্যটনও চাঙ্গা, যোগ দিয়েছেন সমতলের মানুষও। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন উৎসবের মধ্য দিয়ে আরো সুদৃঢ় হচ্ছে পাহাড় সমতলের সম্প্রীতির বন্ধন, ঐক্যের গান। এবারে সাংগ্রাই প্রাণ, এই হলো আমাদের এই বছরের মূল প্রতিবদ্ধতা। রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রার পর তুলে ধরা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি। পয়লা বৈশাখ মানে বাঙালির আনন্দ, বাংলাদেশের যে ঐতিহ্য নববর্ষে সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে। সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। বান্দরবান জেলা প্রশাসন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে বর্ষবরণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রুচেরি। বাঙালির ঐতিহ্য পালকি, ঘোড়ার গাড়ি নিয়ে শোভাযাত্রায় অংশ নেন বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা।
খাদিজা স্বপ্না, সময় সংবাদ। কৃষক কার্ডে কিষাণীর বৈশাখ লাগালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে 22,000 কৃষক পেলেন আর্থিক প্রণোদনা। এছাড়া মিলবে সার, বীজ, ঋণ সহ 10 সুবিধা। পর্যায়ক্রমে 3.25 কোটি কৃষকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান সরকার প্রধান। সেই সঙ্গে দেশবাসীর আস্থার মর্যাদা রক্ষার অঙ্গীকার করেন তারেক রহমান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। নতুন বছরের নতুন রং মাথায় যাদের কৃষকের মাথাল। টাঙ্গাইলে বাংলা নববর্ষের প্রথম দিনে উপহার হাতে সীমাহীন আনন্দে আত্মহারা কৃষক কিষাণী। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে 10টি সুবিধা সম্বলিত কৃষক কার্ড হাতে পেয়ে উচ্ছ্বসিত প্রান্তিক কৃষকেরা। স্বল্প ও ন্যায্য মূল্যে কৃষিপণ্য ক্রয়, কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়ক, সরকারি ভর্তুকি এবং প্রণোদনা সহ নানা সেবা প্রাপ্তির কৃষক কার্ড হাতে পেয়ে খুশি কৃষক কিষাণীরা। প্রথমবারের মতো এমন প্রাপ্তিতে প্রধানমন্ত্রীর প্রতি জানান কৃতজ্ঞতা। আপনি আমাদের সম্মান দিয়েছেন এবং কৃষক কার্ড আমাদের হাতে তুলে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারেক রহমান এমপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে পৌঁছলে তাকে উচ্ছ্বাস আর ভালোবাসায় শুভেচ্ছা জানান কৃষক, স্থানীয় জনতা ও দলীয় নেতাকর্মীরা। এটি কৃষকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার এক নতুন সূর্যোদয়। এরপরে ডিজিটালি একযোগে 11টি উপজেলার 22,000 কৃষকের হাতে পৌঁছে দেন বহুল কাঙ্ক্ষিত কৃষক কার্ড। 15 জন কৃষকের হাতে সরাসরি কৃষক কার্ড ও একটি গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী। যারা আম গাছ পেয়েছে, জাম গাছ পেয়েছে, তাদেরকে আমি বলেছি আম যখন ধরবে, জাম যখন ধরবে আমি খাবো, আমাকে পাঠাবে। বক্তব্যের শুরুতে তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। কৃষকদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার পাশাপাশি কৃষি খাতকে সমৃদ্ধ করতে 5 বছরে পর্যায়ক্রমে 2,75,00,000 কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। আমি আপনাদের সকলকে আজকের এই পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। কৃষক ও কিষাণীদের জন্য নিজের পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, শুধু কৃষিপণ্য উৎপাদনই নয়, তার ন্যায্য মূল্য প্রাপ্তিতে কৃষকদের পাশে থাকবে সরকার। আমাদের চেষ্টা থাকবে যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরও বেশি পেতে পারে, যাতে করে আমাদের কৃষিজাত পণ্য এগুলো যাতে বিদেশে আমরা রপ্তানি করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। একে একে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার প্রধান আবারও সাধারণ মানুষের সমর্থন প্রত্যাশা করেন। কৃষি বাঁচলে বাঁচবে দেশ, সমৃদ্ধিশালী হবে লাল সবুজের বাংলাদেশ। এই মন্ত্রকে সামনে রেখে ক্ষমতায় আসার মাত্র 2 মাসের মাথায় কৃষক কার্ড প্রদানের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও একটি ধাপ এগিয়ে গেল বর্তমান সরকার। কৃষক কার্ড বিতরণ শেষে টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, টাঙ্গাইল। বাংলা সময় আরও থাকছে। কুষ্টিয়ার বীর পরিচয় দানকারী শামীম জাহাঙ্গীর হত্যার 55 ঘণ্টা পর মামলা। আসামি জেলা শিবিরের সাবেক সভাপতি সহ কয়েকজন। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযানে পুলিশ। জ্বালানি তেল উৎপাদনের কাঁচামাল ক্রুড অয়েলের অভাবে বন্ধ হয়ে গেল রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। পর্যাপ্ত ক্রুড না থাকায় 3টি ইউনিটের মধ্যে 2টি মঙ্গলবার দুপুর থেকে উৎপাদন বন্ধ করে দেয়। এতে জ্বালানি তেলের ভোগান্তি আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রামের পতেঙ্গায় রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি এমনিতেই গত কয়েকদিন ধরে ক্রুড অয়েল সংকটে ভুগছিল। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় ক্রুড অয়েল মজুত শেষ হয়ে আসছিল চলতি মাসের প্রথম থেকে। এমনকি 5 এপ্রিল থেকে সেটি চালু রাখা হয় বিকল্প ব্যবস্থায়। শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে বন্ধ হয়ে যায় পেট্রোল, অকটেন, ডিজেল সহ গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন জোন 1 এবং 2 ইউনিট। অপরিশোধিত তেলের অভাবে ইস্টার্ন রিফাইনারি আজকে থেকে বন্ধ হয়েছে। পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন এই সমস্ত তৈরি হয়, ওই ইউনিটটা এখন বন্ধ। ক্রুড অয়েলবাহী একটি জাহাজ সৌদি আরবে আটকা পড়ায় মূলত এই সংকটের সূত্রপাত। ইস্টার্ন রিফাইনারিতে প্রতিদিন 4,000 টন অকটেন, পেট্রোল, ডিজেল, ফার্নিশ অয়েল সহ 13 ধরনের জ্বালানি পরিশোধন করা হয়। বর্তমানে 3 নম্বর ইউনিটে বিটুমিনের পাশাপাশি সামান্য পরিমাণের পেট্রোল ও অকটেন উৎপাদন হচ্ছে। শুধুমাত্র বিটুমিন প্রোডাকশনটা চালু আছে। অকটেন, পেট্রোল, ডিজেল এই প্রোডাক্টগুলোর যে শর্টেজ হবে, এইটার কারণে বাড়তি ফিনিশড প্রোডাক্ট বিপিসি
এনে বাইরে থেকে ফিনিশ প্রোডাক্ট হিসেবে এনে এটা মেকআপ দেওয়ার চেষ্টা করতেছে। 18 এপ্রিল সৌদি আরব থেকে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বাংলাদেশের জন্য জাহাজে লোড হওয়ার কথা রয়েছে, যা 5 মে ইস্টার্ন রিফাইনারিতে আনলোড করা হবে। এদিকে বিকল্প কয়েকটি দেশ থেকে কয়েক লাখ টন ক্রুড অয়েল নেয়ার চেষ্টা করছে সরকার। সৌদি আরবের আরেকটা পোর্ট আছে যেটা হচ্ছে আপনার গালফের বাইরে রেড সিতে, নাম হচ্ছে ইয়ানবু, সেখান থেকে লোড হবে। হওয়ার পরে 15-16 দিন ট্রানজিট নিয়ে মে মাসের প্রথম সপ্তাহে 5-6 তারিখের দিকে এটা ইয়ারএলে দেওয়া সম্ভব হবে। এই দুইটা জাহাজের পার্সেল যদি আমরা ইয়ালকে দিতে পারি, দেশের বর্তমান জ্বালানি যে সংকট আমাদের চোখে পড়ছে তার বড় অংশ এটা লাঘব হবে বলে আমি মনে করি। দুপুর 3:30টার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শওকত আলী ইস্টার্ন রিফাইনারিতে প্রবেশ করেন। সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন তিনি। বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে বের হয়ে যান প্রায় ঘণ্টাখানেক পর। ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড অয়েল মজুদের ক্ষমতা 1.5 লাখ টন, আর পরিশোধনের পর তা রাখা যায় 2.5 লাখ টন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এ বিষয়ে বিস্তারিত জানতে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির সামনে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিপি, রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটির 3টি ইউনিটের মধ্যে 2টি ইউনিট উৎপাদন বন্ধ রেখেছে, আর একটি উৎপাদন করছে তা খুব সামান্য পরিমাণ, এবং এর মূলত বিটুইন অকটেন এবং পেট্রোলের পরিমাণ যা খুবই সামান্য, যেটাকে কর্মকর্তারা বলছেন যে ডেড স্টক, অর্থাৎ বন্ধ হওয়ার উপক্রম, এমন একটা শব্দ তারা ইউজ করছেন। এবং আমরা যতটুকু কথা বলেছি, আপনারা জানেন যে মূলত মধ্যপ্রাচ্যের থেকে ক্রুড অয়েল আমদানি করে ইস্টার্ন রিফাইনারি পরিশোধন করে আসলে দেশের বাজারে জ্বালানি তেলে সরবরাহ করে, এবং যেটা হচ্ছে 20%। এবং আপনাদেরকে একটা তথ্য দিতে চাই, সেটা হচ্ছে আমরা যখন 3-3:30টার দিকে ইস্টার্ন রিফাইনারির সামনে আসি, তখন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেন এবং বেশ কিছু সময় সেখানে অবস্থান করেন, এবং ঘন্টা দেড়েক পরে তিনি কিন্তু তার বহন নিয়ে বেরিয়ে যান। এবং আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তবে তিনি কোনো ধরনের কথা বলে নাই। তবে বিভিন্ন এই সংশ্লিষ্ট যারা ইস্টার্ন রিফাইনারি কর্মকর্তাদের আছেন তাদের থেকে তথ্য আমরা যতটুকু পেয়েছি, জানেন যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ সংঘাত শুরু হয় তখন থেকে এই যে সংকট সেটা চলছিল। বিশেষ করে গত 18 ফেব্রুয়ারি ক্রুড অয়েলবাহী একটি জাহাজ দেশে আসে সর্বশেষ, এবং সেই তেল দিয়েই কিন্তু ইস্টার্ন রিফাইনারি শোধন প্রক্রিয়া চালাচ্ছিল, এবং সেটা আসলে এই মাসের শেষ পর্যায়ে শুরুর দিকে আসলে শেষ হয়ে যাচ্ছিল সংকটটা তখন থেকে। এবং আজকে দুপুরবেলা সেই যে তেল পরিশোধন সেটা 2টা ইউনিট বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ, এবং একটা ইউনিট খুব সামান্য পরিমাণ উৎপাদন করছে। এবং এখনো পর্যন্ত সরকার কিন্তু বিকল্প হিসাবে বিভিন্ন দেশ থেকে ক্রুড অয়েল আমদানি করার চেষ্টা করছেন। বিশেষ করে সৌদি আরব থেকে একটি চালান 5ই মে কিন্তু চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আসার কথা রয়েছে, সেটি আসলে আবার পুরোদমে যে উৎপাদন সেটা যেতে পারে। তো এই ছিল আমার কাছে ইস্টার্ন রিফাইনারি থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। দেশে হামের প্রাদুর্ভাবে দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি। রোগটির উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল আইসোলেশনের ওয়ার্ডে ভর্তি হচ্ছে অসংখ্য শিশু। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন জেলায় চলছে টিকাদান কর্মসূচি। হাম নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান চিকিৎসকরা। হামের উপসর্গ নিয়ে দেশের শিশু মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। হাসপাতালগুলোর করিডোরে সন্তানদের নিয়ে অভিভাবকদের এ ভিড় আর উৎকণ্ঠা এখন নিত্যদিনের চিত্র। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু এবং 32 শিশু উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট 13 শিশুর মৃত্যু হয়েছে। জ্বর আসার পর অতিরিক্ত জ্বর থাকার পরে হাসপাতালে নিয়ে আসতে পরে দেখা গেছে মুখে একটু দেখা দিছে। এখন 2 বাচ্চা নিয়ে হাসপাতালে ভর্তি আছে। 3 দিন যাবৎ ট্রিটমেন্ট চলতেছে, আল্লাহর রহমতে আগের থেকে ভালো আছে। যার হয়ে গেছে সিমটমগুলি মিজেলসের সিমটম প্রকাশ পেয়ে গেছে, তারা হসপিটালে চলে আসলেই এক ধরনের আইসোলেশন হয়ে যায়। আর ওই হেলদি শিশুটাকে যতটা সম্ভব তার এক্সপোজার থেকে দূরে রাখে। সারা দেশে হাম সংক্রমণের যখন ঊর্ধ্বগতি, তখন বরগুনায় এর উল্টো চিত্র। হটস্পট সদর উপজেলায় টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে কমতে শুরু করেছে আক্রান্ত রোগীর সংখ্যা। এই জায়গায় ইনজেকশন দেয়, প্রতি দৈনিক ভ্যাকসিন দেয়, একটা ইনজেকশন করি। আর আমরা জ্বর বেশি উঠলে না খাওয়াই আর ডোজ ব্যবহার করাই। 6 দিন এই জায়গায় এখন আছে, তো আমার বাচ্চা আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, সুস্থ আছে। হামের অবস্থা কিন্তু স্ট্যাটিক, মানে হচ্ছে একটা পজিশনই আছে, 4-5 এর বেশি বাড়তেছে না। আমরা এখানে ইনশাল্লাহ সামলাতে পেরেছি। এছাড়া ঠাকুরগাঁয়ে গেল 24 ঘন্টায় 33 জন হামের উপসর্গ নিয়ে জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলেও ভর্তি রয়েছে 7 জন। এদের সবাই শিশু। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।
জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নের জন্য আগামী অর্থ বছরে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলেও জানান মন্ত্রী। দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষের অনুষ্ঠানে একথা বলেন তিনি। ফার্মার্স কার্ড দেওয়া শুরু হয়েছে, জুন মাসের ভিতরে আমরা হেলথ কার্ডও দিব ইনশাল্লাহ। আমরা তো অনেক প্রত্যাশা জাতীয় 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মাফ করেছি, আরও সুযোগ সুবিধা আমরা বৃদ্ধি করব। আমরা দুস্থদের জন্য টাকা বরাদ্দ করতেছি, টিআর কাবিকার কাজ শুরু করতেছি, প্রত্যেকটা সাইডে নদী খননের স্কিম নিচ্ছি, খাল খননের স্কিম নিচ্ছি। সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে একটা ব্যাপক উন্নয়নের জন্য আমরা আগামী অর্থ বছরে বাজেটও বৃদ্ধি করবো ইনশাল্লাহ। কাজকর্মের গতিও আমাদের বেড়ে যাবে। বাংলা সময় আরও থাকছেন। ঠাকুরগাঁওয়ে দুপুরের খাবার খেয়ে 26 শ্রমিক অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন। খাদ্যে বিষক্রিয়া বলছেন চিকিৎসক। কুষ্টিয়ার দৌলতপুরে পীর পরিচয় দানকারী আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। এতে জেলা শিবিরের সাবেক সভাপতি সহ বেশ কয়েকজনকে অজ্ঞাত করে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় 55 ঘণ্টা পর নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় সোমবার রাতে মামলাটি করেন। পুলিশ জানায়, মামলার এজাহারে জেলা শিবিরের সাবেক সভাপতি খাজা মোহাম্মদ আহমেদ, জামায়াতকর্মী রাজীব মিস্ত্রি, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি আসাদুজ্জামান আসাদ ও আবেদারঘাট এলাকার একটি মাদ্রাসার শিক্ষক সাফি সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগে গত 11 এপ্রিল দুপুরে দৌলতপুরের ফিলিপনগরে নিজ আস্তানায় কয়েকশো মানুষের সংঘবদ্ধ হামলায় নিহত হন কথিত পীর শামীম। আস্তানায় দফায় দফায় হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। ঠাকুরগাঁওয়ে দুপুরের খাবার খেয়ে 26 শ্রমিক অসুস্থ, খাদ্যে বিষক্রিয়া বলছেন চিকিৎসক। পুলিশ জানায়, সদর উপজেলার খোঁচাবাড়ি এলাকায় নর্থ এগ লিমিটেড নামের একটি মুরগির খামারে কাজ করেন এসব শ্রমিক। প্রতিদিনের মতো খামার কর্তৃপক্ষ 12 এপ্রিল দুপুরে খাবার খেতে দেয়। ওই খাবার খাওয়ার পর থেকে তারা অসুস্থতা বোধ করলে ছুটি নিয়ে বাসায় চলে যান। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে একে একে হাসপাতালে ভর্তি হন। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শেকড়ের টানে উৎসবে মাতোয়ারা বাঙালি, নতুন বছরে অন্ধকার হটিয়ে নবজাগরণের প্রত্যাশা। বৈশাখী শোভাযাত্রায় ঢল, রমনায় সুরের মূর্ছনা, বৈশাখীতে জলকেলিতে মেতেছে পাহাড়। কৃষক কার্ডে চাষির বৈশাখ রাঙালেন প্রধানমন্ত্রী, মিলবে সার, বীজ, ঋণ সহ 10 সুবিধা। টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধন, দেশবাসীর আস্থার মর্যাদা রক্ষার অঙ্গীকার। এবং অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ শেষ, বন্ধ হলো দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। উৎপাদনে হোঁচটের প্রভাবে ভোগান্তি আরও বাড়ার শঙ্কা। এই ছিল বাংলার সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন শবনম নিবিড়। জাফর, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।